খুব বৃষ্টি হচ্ছিল। দরজা জানালা বন্ধ করে শুয়ে আছেন। শরীর ভালো না। গভীর রাতে দরজায় ধাক্কা পড়ল। ইলা চাপা স্বরে ডাকল, মা, একটু দরজা খোলো। তিনি বিস্মিত হয়ে বিছানা ছেড়ে নামলেন, বাতি জ্বালালেন, দরজা খুললেন। ইলা দাঁড়িয়ে আছে। তার এতদিনের চেনা মেয়েকে তিনি চিনতে পারছেন না, যেন অন্য কোনো মেয়ে। দরজা ধরে দাঁড়িয়ে আছে অদ্ভুত ভঙ্গিতে, থরথর করে কাঁপছে। তিনি বললেন, কি হয়েছে রে? তোমার সঙ্গে কথা বলবো। আয়, ভেতরে আয়। তোর কি শরীর খারাপ? না, শরীর খারাপ না। বাতি নেভাও মা। ইলা কি বলবে তিনি বুঝতে পারছেন। কথা শোনার মতো তার সাহস নেই। বল, কি বলবি? আমার বিয়ে নিয়ে তুমি যে চারদিকে ছোটাছুটি করছো তার দরকার নেই মা। দরকার নেই কেন? আমি আমার নিজের পছন্দ মতো একটা লোককে বিয়ে করব। আছে কি এরকম? ইলা জবাব দিল না। সুরমা ইলার ফুপিয়ে কান্নার শব্দ শুনলেন। তিনি শান্ত গলায় বললেন, সে ছেলেটা কি নাসিম? ইলার কান্নার শব্দ বাড়ল। এবার জবাব দিল না। সুরমা বললেন, তুই যে নাসিমকে বিয়ে করতে চাস তাকে সে জানে? না, জানে না। কিছুই জানে না? না। তুই যে তাকে চিঠিফিটি কিছু দিয়েছিস? না। আমার গা ছুঁয়ে বল। গা ছুঁয়ে বলতে হবে না মা, নাসিম ভাই কিছুই জানে না। তুই শুয়ে থাক বিছানায়, আমি তোর গায়ে হাত বুলিয়ে দিই। ইলা বাধ্য মেয়ের মতো শুয়ে পড়ল। তিনি মেয়ের গায়ে হাত বুলাতে বুলাতে ক্ষীণ গলায় বললেন, তুই আমাকে বললি কেন? ইলা ব্যাকুল হয়ে কাঁদতে লাগলো। সুরমা বলল, কাঁদিস না, যা বলার আমি বলবো। কাকে বলবে? কবে বলবে? নাসিমকে বলবো। কাল কি বলবো? নাসিম ভাইকে বলবে? না, এখন ভাবছি তাকে প্রথমে বলবো না, আগে তার বাবার সঙ্গে কথা বলবো। তুই কাঁদিস না। ইলা ফোপাতে ফোপাতে বলল, তার বাবার সঙ্গে কথা বলতে হবে না মা, তুমি তাকেই বলো। আচ্ছা বলবো, নাসিমকেই বলবো। তুমি এত ভালো কেন মা? মা হিসেবে যা করার তিনি করেছেন। ইলার মাথা থেকে ভূত দূর করেছেন। তিনি যা করেছেন যে কোনো মা তাই করবেন। তিনি তার মেয়ের সাময়িক আবেগের দিকে তাকাননি, মেয়ের ভবিষ্যতের দিকে তাকিয়েছেন। তার সূক্ষ্ম কৌশল মেয়ে ধরতে পারেনি। জামানের সঙ্গে বিয়ে ঠিকঠাক করবার পর সে আপত্তি করেনি, বিয়ে করেছে। এখন মনে হচ্ছে ইলা তার সূক্ষ্ম চাল ধরে ফেলেছে। ধরে ফেলারই কথা। ইলা বোকা মেয়ে নয়, বুদ্ধিমতী মেয়ে। সে এখন যে কষ্ট পাচ্ছে তা সাময়িক কষ্ট। স্বামীর সংসারে একসময় মন বসে যাবে, ছেলে মেয়ে হবে, পুরোনো কথা কিছুই মনে থাকবে না। সুরমা যে কাজটি করেছিল তার জন্য তার মনে কোনো অপরাধ বোধ নেই। তিনি এমন কোনো অন্যায় করেনি। এক সন্ধ্যায় নাসিমকে গোপনে ডেকে এনে বলেছে, বাবা, তোমার কাছে আমি একটা অনুরোধ করব, তুমি কি রাখবে? নাসিম হকচকিয়ে গিয়ে বলেছে, অবশ্যই রাখবো খালা। আপনি একটা কথা বলবেন আর আমি রাখবো না? তা কি করে হয়? আমি তোমার কাছে হাত জোর করছি বাবা। ছি ছি খালা, কি করছেন আপনি? নাসিম এসে তার পা ছুঁয়ে সালাম করলো। সুরমা বললেন, তুমি কি ইলাকে ডেকে একটু বলবে যে তুমি তাকে ছোট বোনের মতো দেখো? তাই তো দেখি খালা, আমি জানি বলেই বলছি, তুমি তাকে বলো ইলাকে তুমি ছোট বোনের মতোই স্নেহ করো। তুমি চাও তার একটা ভালো বিয়ে হোক। তা তো খালা আমি সবসময় চাই। এরকম ভালো একটা মেয়ে, তার একটা ভালো বিয়ে তো হতেই হবে। ইলার মতো সুন্দর মেয়ে এই পৃথিবীতে খুব কমই আছে, 4-5টার বেশি না। তাহলে বাবা, তুমি ইলাকে একটু বলো। এটা বলার দরকার কি? সুরমা খানিকক্ষণ ইতস্তত করে বলল, বলার দরকার আছে। তার ধারণা তুমি তাকে অন্য চোখে দেখো, এই ভেবে সে হয়তো মনে কষ্ট পায়। তুমি বরং চলে যাও, অন্য একদিন এসে বলো। জি আচ্ছা। আর শোনো বাবা, তুমি নিজেও এখন একটা বিয়ে টিয়ে করো, আমরা দেখি। করবো খালা, একটু সামলে সামলে উঠি তারপর। খালা, আচ্ছাই। সুরমা চা নিয়ে ঘরে ঢুকে দেখেন ইলা চলে গেছে, কিছু বলেও যায়নি। তিনি চায়ের কাপ হাতে বারান্দায় এসে দাঁড়ালেন। রুবা রিক্সা করে ফিরছে। মাকে দেখে সে খুব হাত নাড়ছে। রুবার হাতে লাল রঙের একটা বিরাট বেলুন। ইলাদের বাসার সামনে রাস্তাটা আজ অন্ধকার। আবারও বোধহয় ঢিল ছুঁড়ে স্ট্রিট ল্যাম্প ভাঙা হয়েছে। আকাশ মেঘলা বলেই চারদিক অন্ধকার। রিক্সা থেকে নেমেই ইলা তাদের ফ্ল্যাটের দিকে তাকালো। ফ্ল্যাটের সবগুলি বাতি চলছে। ইলার বুক ধকধক করছে। ফ্ল্যাটের সব আলো জ্বলার অর্থ একটাই, জামানাত সকাল সকাল ফিরেছে। তার কাছে চাবি আছে, ঘরে ঢুকেছে তালা খুলে। কতক্ষণ আগে সে এসেছে তা জানতে পারলে ভালো হতো। হাসানকে জিজ্ঞেস করে গেলে হয়। ইলা রিক্সা ভাড়া দিল। ভয়ে ভয়ে সে এগোচ্ছে, তার হাত পা কাঁপছে। এটা নিশ্চয়ই ভয়ঙ্কর কোনো অসুখের পূর্ব লক্ষণ, নয়তো সে এত ভয় পাবে কেন? ভাবি, ইলা চমকে উঠল। সিঁড়ির মুখে অন্ধকারে মিশে হাসান দাঁড়িয়ে আছে।
নীল শার্টের হাত ঢোকায় আছে। বেচারার জন্য শার্ট কেনা হয়নি, কাল একবার যেতে হবে। ভাবি, একটা খারাপ খবর আছে। ইলা দাঁড়িয়ে আছে। হাসান তাকে কি খারাপ খবর দিতে পারে সে বুঝতে পারছে না। কি খবর? অন্তুর শরীর কি খুবই খারাপ? সে কি? জি ভাবি, ডাক্তার বলছেন বাঁচবে না। ঠোঁটের ঘা থেকে নানান সব সমস্যা হয়েছে। আজ বিকালে দেখতে গিয়েছিলাম, আমাকে চিনতে পারলো না। শ্বাসকষ্ট হচ্ছে। কি বলছো এসব? ভাবি, আমার মনটা খুব খারাপ হয়েছে। ছেলেটা ওদিক ওদিক কাকে যেন শুধু খুঁজছে, বোধহয় আপনাকে খুঁজছে। আপনি কি যাবেন? হ্যাঁ যাব। ভাইজান এসেছেন। ভাইজানকে বললাম, উনি চান না যে আপনি যান। তুমি এখানে থাকো, আমি তোমার ভাইজানের সঙ্গে কথা বলে আসি। দরজা খোলাই ছিল। ইলা ঘরে ঢুকে দেখে জামান চা খাচ্ছে। নিজেই বানিয়েছে। শুধু চা না, পেয়েছে বিস্কিট আছে। ইলা সহজ গলায় বলল, কখন এসেছো? জামান চা খেতে খেতে বলল, দুপুরে। ইলা নিচ থেকেই বলল, আজ দুপুরে চলে আসবে তা তো বলে যাওনি। বলে গেলে ঘরে থাকতাম। দুপুরে খেয়েছো? হুম। কোথায় খেয়েছো? বাসায় না বাইরে? বাইরে। ঘরে খাবার তৈরি ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। জামান কিছু বলল না। সে নিঃশব্দে চা খাচ্ছে। সে যে ইলার উপর খুব রেগে আছে তা মনে হচ্ছে না। ইলা বলল, অন্তুর শরীর খুব খারাপ। তা কি তোমাকে হাসান বলেছে? হ্যাঁ বলেছে। আমি একটু ওকে দেখে আসবো। হাসান নিচে আছে, ও আমাকে নিয়ে যাবে। বসো আমার সামনে। ইলা বসলো। জামান চায়ের কাপ নামে শান্ত গলায় বলল, দেখতে যাবার কোনো দরকার নেই। যদি সত্যি সত্যি মরে যায় নানান যন্ত্রণা হবে, ডেড বডি নিয়ে সমস্যা হবে, পত্রপত্রিকায় লেখা হবে। কি দরকার? আমি বাচ্চাটাকে দেখতে যাব না? না, খাল কেটে কুমির আনতে হবে না। ইলা অবাক হয়ে তাকিয়ে আছে। জামান তার বিস্মিত দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে বলল, আর তুমি যদি মনে করো আমার চর খেয়ে অন্তু মারা গেছে, সেটাও ভুল কথা। চর তাকে ঠিকই মেরেছিলাম, পড়ে গিয়ে ঠোঁট কেটে ফেলেছে, সেটাও সত্যি। সামান্য ঠোঁট কাটা থেকে কেউ মারা যায় না। নানান অসুখ বিসুখ এই ছেলের আগেই ছিল। তোমার এতটুকুও খারাপ লাগছে না? লাগছে না বলল কে? লাগছে। খারাপ লাগাটাকে প্রশ্রয় দিচ্ছি না। প্রশ্রয় দিলে সে যন্ত্রণা হবে, তা সামাল দেওয়া যাবে না। পেছনের ফ্ল্যাটের ব্যাপারটাই ধরো। 3টা ছেলে ওই বাড়িতে ঢুকলো। ছেলে 3টাকে সবাই চেনে। কেউ কি বলেছে তাদের কথা? কেউ বলেনি, বলবেও না। তুমি কি বলছো কিছু বুঝতেই পারছো না। ছেলে 3টাকে সবাই চিনে মানে? সবাই চেনে মানে সবাই চেনে। পালের গোদা আমাদের বালিওয়ালার ছেলে। তোমাকে কে বলেছে? জামান সিগারেট ধরাতে ধরাতে বলল, আমি জানি। আমার কথা বিশ্বাস না হলে হাসানকে জিজ্ঞেস করো। জিজ্ঞেস না করাই ভালো। আমরা খোঁজ খবর করছি, এটা প্রচার হলে অসুবিধা। আসল কথা হচ্ছে চুপচাপ থাকতে হবে, সবসময় পর্দার আড়ালে থাকতে হবে। কেন? কারণ কেউ যেন কিছু বুঝতে না পারে। অন্তর মরে যাওয়াটা দুঃখের ব্যাপার, কিন্তু আগ বাড়িয়ে ভালোবাসা দেখাতে গেলে ভয়াবহ ব্যাপার হবে। তুমি আমাকে যেতে দেবে না? না। ঠিক আছে, যাব না। আমি হাসানকে বলে আসি যে যেতে পারবো না, ও গিয়ে দেখে আসুক। তুমি থাকো, আমি বলে আসছি, ওরও যাবার দরকার নেই। জামান শার্ট গায়ে দিয়ে নিচে নেমে গেল। ইলা নিজের শরীর খুব খারাপ লাগছে, গা গুলাচ্ছে, বমি আসছে। ইলা বেসিনের কাছে গিয়ে মুখ ভর্তি করে বমি করলো। জামান হাসানকে ডেকে রাস্তার কাছে নিয়ে গেছে। নিচু বলছে, নিচু গলায় কথা বলছে, কেমন আছো হাসান? জি ভালো। অন্তুর ব্যাপারে আর কোনো খোঁজ খবর রাখবে না? জি আচ্ছা। ছেলেটা মরে গেলে সবার যন্ত্রণা, তোমারও যন্ত্রণা? জি। তুমি কি ইলার কাছে প্রায়ই যাও? ভাবি ডাকলে যাই, টুকটাক কাজ করে দিই। এখন থেকে ডাকলেও যাবে না। ইলার এমন কিছু কাজ নেই যে তোমাকে করে দিতে হবে। যখন তখন তার কাছে গেলে লোকজন নানান কথা বলতে পারে। টাকাটা রাখো। আমার 1 প্যাকেট সিগারেট এনে দাও, ভাঙতি ফেরত দেবার দরকার নেই। জি আচ্ছা। জামান দাঁড়িয়ে আছে। হাসান সিগারেট আনতে যাচ্ছে, হাঁটছে মাথা নিচু করে। জামানের মনে হলো এই ছেলের জন্মই হয়েছে মাথা নিচু করে থাকার জন্য। বাবু দাড়ি শেভ করতে বসেছে। প্লেটটা পুরনো কাজেই গালের সাবান লাগিয়ে বেশ কিছুক্ষণ বসে থাকতে হবে। দাড়িগুলোকে নরম হবার সময় দিতে হবে। সে তাই করছে, সাবান লাগিয়ে বসে আছে। রুবা দাঁত মাজতে মাজতে ভাইকে লক্ষ্য করছে। কতক্ষণ বসে থাকবে ভাইয়া? এই কিছুক্ষণ, দাড়ি নরম হোক। কি বিরাট যন্ত্রণা তোমাদের, তাই না ভাইয়া? বিশেষ করে তোমার মতো যাদের টাকা পয়সা কম।
তাদের আরো বেশি যন্ত্রণা। এক ব্লেড যাদের 1 মাস ব্যবহার করতে হয়। বাবু জবাব দিল না। আয়না হাঁটুর উপর রেখে ব্লেড হাতে নিল। রুবা তখনই খুবই স্বাভাবিক ভঙ্গিতে নতুন কেনা ঝকঝকে শেভিং বক্স তার সামনে এনে রাখল। বাবু অবাক হয়ে বলল, ব্যাপার কি? টাকা কোথায় পেলি? যেখান থেকেই পাই, তাতে তোমার কি? দাও, ব্লেড ভরে দিই। জিনিসটা সুন্দর না ভাইয়া? এই দেখো, সঙ্গে ব্রাশও আছে। বাবু বিস্মিত হয়ে বলল, এত দামি জিনিস? দামি। 225 টাকা পড়েছে। বলিস কি? আপা আমাকে কিছু টাকা দিয়েছে, ওই টাকা কিনলাম। হাঁ করে তাকিয়ে থাকবে না তো, দাড়ি কাটতে শুরু করো, আমি দেখি। টাকা নষ্ট করলি? সংসারে দিলে কাজে লাগতো। এতগুলি টাকা? এটা কখন কিনেছিস? এখন ফেরত দিলে ফেরত নেবে না? না, নেবে না। টাকাটা পানিতে ফেলি রুবা। মোটেও পানিতে ফেলিনি। তুমি মুখটা ফেনায় ফেনায় ভর্তি করো তো ভাইয়া, আমি দেখি। বাবু লজ্জিত মুখে ব্রাশ করছে। শেভ করতে তার কেন জানি লজ্জা লজ্জা লাগছে। রেজার টানতেই গাল খানিকটা কেটে গেল। ধবধবে সাদা ফেনায় লাল রক্ত। রুবা তাকিয়ে আছে। বাবু বিব্রত মুখে বলল, বড়লোকি জিনিসে অভ্যাস নেই। এই দেখ, গাল কেটে ফেলেছি। রুবা ভাইয়ের পাশে বসল। গলা নিচু করে বলল, ভাইয়া, তুমি আপাকে গিয়ে একদিন দেখে আসো না? তাদের নতুন ফ্ল্যাটে তুমি একদিনও যাওনি। ইলাকে কিছু বলেছে? না, আপা কিছু বলেনি। আপা কোনোদিন কিছু বলবেও না। না গেলে কষ্ট পাবে। এই পর্যন্তই। যাব, একদিন যাব। খালি হাতে তো যাওয়া যায় না। হাতেও টাকা পয়সা নেই। 1 সের মিষ্টি তো অন্তত নিতে হবে। 1 সের মিষ্টির দাম আমি তোমাকে দেব। বলিস কি? আমার কাছে টাকা আছে। ইলা আপা 500 টাকা দিয়েছে। এত টাকা সে পেল কোথায়? দুলাভাই দিয়েছে, এছাড়া আর কোথায় পাবে? বাবুর গাল আবার খানিকটা কেটেছে। সে অন্যমনস্ক হয়ে পড়েছে। এতগুলি টাকা বোনকে দিয়ে দিল। জামান জানতে পারলে অশান্তি করবে। লোকটা টাকা পয়সার ব্যাপারে খুব কৃপণ। জামানকে না জানিয়ে ইলার এতগুলো টাকা দেওয়া একদমই উচিত হয়নি। 500 টাকা অনেক টাকা। জামানের স্বভাব ভালো না। জামানের স্বভাব যে খারাপ তা বাবু ইলার বিয়ের 1 সপ্তাহ পরেই টের পেয়েছে। বোনকে দেখতে গিয়েছিল, ভেবেছিল যাবে আর দেখা করে চলে আসবে। ইলা কিছুতেই আসতে দেবে না। কেঁদে কেটে এক কাণ্ড। খেয়ে আসতে হবে। জামান খাবার টেবিলে যখন বসলো তখন বলল, ভাই সাহেব, আপনার ব্যবসা কেমন চলছে? চলছে, ক্যাপিটালের অভাব। ক্যাপিটাল ছাড়া সবই আছে। ছোটখাটো একটা অর্ডার পেয়েছি। ক্যাপিটাল জোগাড় না হলে অর্ডার দিতে পারবো না। 1010 টাকার মামলা। যেমন সঙ্গে সঙ্গে বলল, আমার হাতে একদম খালি, আপনাকে তো দিতে পারবো না। বাবু বিস্মিত হয়ে বলল, আপনি কেন দেবেন? আপনার কাছে তো টাকা চাইনি। চাইতে হবে কেন? আমার তো নিজে থেকে দেওয়া উচিত। সম্ভব হচ্ছে না। হাত একেবারেই খালি। ধার দেনা করে বিয়ে। বাবু গলায় খাবার আটকে যেতে লাগলো। কিছুই মুখে রুচছে না। অল্প সময় প্রচুর আয়োজন করেছিল। পোলাও করেছে, রোস্ট করেছে, না খেলে কষ্ট পাবে। জামান বিরক্ত গলায় বলল, গরমের মধ্যে পোলাও কেন? প্লেন ভাত করতে পারলে না? আর 3 জন মানুষ আমরা। এত কি রান্না করেছো? 50 জন লোক এক খাবার দিয়ে খাওয়ানো যায়। এমন অপচয় মানুষ করে? ইলা অসম্ভব লজ্জা পেয়েছিল। তার ফর্সা মুখ টকটকে লাল হয়ে গিয়েছিল। খাবার সময়টাতে সে আর সামনে থাকেনি। হয়তো বাথরুমে দরজা বন্ধ করে কেঁদেছে। রুবা এখন হাঁ করে বাবুর দাড়ি শেভ করা দেখছে। সে ব্যাপারটা খুব মজা পাচ্ছে। বাবু বলল, ইলাকে কেমন দেখলি? ভালোই দেখলাম। কথাবার্তায় কি মনে হয়? সে সুখী? সুখী অসুখী কি কথাবার্তায় বোঝা যায়? তা ঠিক, বোঝা যায় না। যেমন আমার কথাই ধর। আমাকে দেখে সবাই মনে করে আমি অসুখী, কিন্তু আসলে আমি সুখী, বেশ সুখী। তুমি এবং নাসিম ভাই, তোমরা দুজনেই যে সুখী তা কিন্তু তোমাদের মুখ দেখে বোঝা যায়। শুধু সুখী না, মহাসুখী। তোমরা কি ওই বিলটা পেয়েছো ভাইয়া? না। পাবে না? বুঝতে পারছি না। নাসিম অবশ্যই আশা ছাড়েনি। সে এখনো চেষ্টা করে যাচ্ছে। এখন চেষ্টা হচ্ছে আধ্যাত্মিক লাইনে। রোজ সন্ধ্যায় এক পীর সাহেবের পা জড়িয়ে ধরে বসে থাকে। বাবু শব্দ করে হেসে ফেললো। রুবাও হাসতে লাগলো। সুরমা রান্নাঘর থেকে অনেকক্ষণ দেখছে ভাই বোন বারান্দায় বসে গুনগুন করছে, হাসাহাসি করছে। দুজনের খুব খাতির। ইলা যখন আসে তখন 3 জন মিলে গুনগুন করে। তিনি কাছে গেলে তাদের গুনগুনানি থেমে যায়। তারা অবশ্যই বলে, এসো মা, বসো। তিনি প্রায়ই বসেন। তাদের কথাবার্তা আর জমে না।
এদের সংসারে তিনি একজন আলাদা মানুষ। আজও দুজন বসে গুনগুন করছে, তিনি পাশে গেলেই থেমে যাবে। সুরমা রান্নাঘর থেকে বের হয়ে এলেন, বিরক্ত গলায় বললেন, তোরা সারাদিন বারান্দায় বসে থাকবি? নাস্তা নিয়ে বসে থাকা ছাড়া আমার কি আর কোনো কাজ নেই? রুবা বলল, তুমি যাও মা, আমরা আসছি। সুরমা চলে গেলেন। দুঃখে তার চোখে পানি এসে যাচ্ছে। কিরকম কথা, তুমি যাও মা? তিনি যেন কাছেও থাকতে পারেন না, আশেপাশে থাকলেও দোষ। বাবুর গাল আরো এক জায়গায় কেটেছে। রুবা বলল, গালটা কি অবস্থা করেছো ভাইয়া? মোরব্বা বানিয়ে ফেলেছো। মোরব্বা বানিয়ে ফেলেছো, তাই তো দেখছি। তোর এই জিনিসে আমার পোষাচ্ছে না। আমাকে মনে হয় আগের জিনিসই ফেরত যেতে হবে, বরং একটা খুর কিনে নেব। আমারও তাই মনে হচ্ছে ভাইয়া। এই বলে রুবা হঠাৎ গলার স্বর পাল্টে ফেলে বলল, আচ্ছা ভাইয়া, তুমি কি জানো আপা নাসিম ভাইকে বিয়ে করতে চেয়েছিল? জানি। কিভাবে জানো? কে বলেছে তোমাকে? কেউ বলেনি, অনুমান করেছি। আমি পুরো ব্যাপারটা জানি, আমারটা কিন্তু অনুমান না। রুবা গলার স্বর আরো নিচু করে বলল, যে রাতে আপা মাকে ঘুম থেকে তুলে বলল, আমি জানি সেই রাত থেকেই। আমি আসলে একজন স্পাই টাইপের মেয়ে। মাঝরাতে আপা বিছানা ছেড়ে উঠলো, আমি তার পেছনে পেছনে চুপি চুপি বিছানা ছেড়ে উঠলাম। আড়ালে দাঁড়িয়ে শুনলাম সব কথাবার্তা। কাজটা কি ঠিক হলো রুবা? ঠিক হয়নি। আমি তো ভাইয়া তোমার বা আপার মতো ভালো মানুষ না, আমি খারাপ মানুষ। কে কি করছে, কে কি ভাবছে, এসব আমি ধরতে চেষ্টা করি। আর করিস না। আচ্ছা, আর করব না। রুবা ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলল, আপার সঙ্গে নাসিম ভাইয়ের বিয়ে হলে খুব চমৎকার হতো। মানুষ হিসেবে দুজনেই অসাধারণ। আমি আমার জীবনে আপার মতো ভালো মেয়ে যেমন দেখিনি, নাসিম ভাইয়ের মতো ভালো ছেলেও দেখিনি। এই দুজন মানুষকে আমি যে কি পছন্দ করি তা তো আমরা বুঝতেও পারবে না। ওই দিন কথায় কথায় নাসিম ভাই বলল, একটা মেয়েকে তার খুব ভালো লেগেছে। শোনার সঙ্গে সঙ্গে আমার চোখে পানি এসে গেছে। বাবু দাড়ি শেভ করা বন্ধ করে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। রুবা ভাইয়ের তীক্ষ্ণ দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে শান্ত গলায় বলল, তুমি কেন এরকম করে তাকিয়ে আছো? তা আমি বুঝতে পারছি ভাইয়া। তুমি যে ভাবছো তা কিন্তু না। আমি কি ভাবছি? তুমি ভাবছো রুবারও কিলার মতো সমস্যা হলো? না, তা হয়নি। শুনে ভালো লাগলো। রুবা হাসলো, বাবুও হাসলো। সুরমা আবার বারান্দায় এসে দাঁড়ালেন। লক্ষ্য করলেন তাকে দেখে দুই ভাই বোন হাসি বন্ধ করে দিয়েছে। কেন তারা এরকম করে? তারা মনে করার চেষ্টা করছে না তাদের বাবা মার পর এই সংসার তিনি একাই টেনে তুলেছেন। প্রাণপণে চেষ্টা করেছেন বাবার অভাব পূরণ করতে, যেন এরা বাবার অভাব কখনোই না বুঝতে পারে। একসময় ছেলেমেয়েদের কাছে তার প্রয়োজন ছিল, আজ প্রয়োজন নেই। আজ তিনি এদের বিরক্তির কারণ। রুবা বলল, দাঁড়িয়ে আছো কেন মা? কিছু বলবে? না। তাহলে দয়া করে অন্য কোথাও যাও মা। তুমি যেভাবে আমাদের দিকে তাকাচ্ছ তাতে মনে হচ্ছে অভিশাপ দিচ্ছ। সুরমা ক্লান্ত গলায় বলল, অভিশাপ দিচ্ছি না, আর অভিশাপ দিলেও মার অভিশাপ ছেলেমেয়েদের স্পর্শ করে না। কলিং বেল টিপে নাসিম অপেক্ষা করছে। তার হাতে 20টা রজনীগন্ধার স্টিক। ফুলগুলি থেকে সে কোনো গন্ধ পাচ্ছে না। গন্ধহীন রজনীগন্ধা। তার কাছে মনে হচ্ছে ফুলের মধ্যে কোনো ভেজাল আছে। সব কিছুতেই ভেজাল। এবারের কলিং বেলও ভেজাল আছে। 3বার টেপা হলো, কেউ আসছে না। শব্দই হয়তো হচ্ছে না। দরজা ধাক্কাধাক্কি করাটা যুক্তিসঙ্গত নয়। এবাড়িতে আজ নিয়ে তার দ্বিতীয় দফায় আসা। প্রথমবার কাতল মাছ নিয়ে এসেছিল, আজ রজনীগন্ধা। নাসিম বিসমিল্লা বলে আরেকবার কলিং বেল টিপল। এবারে দরজা খুলল। বুড়ো একজন লোক দরজা খুলল। সব বুড়ো মানুষই অসুখী অসুখী চেহারা করে রাখেন। এর চেহারা সুখী সুখী। চোখে সোনালি ফ্রেমের চশমা, হাতে ইংরেজি গল্পের বই। মনে হচ্ছে জীবনের শেষ অংশটা তার আনন্দেই কাটছে। কাকে চান? মিসেস মেহেরুন্নেসাকে একটু প্রয়োজন ছিল। মিসেস মেহেরুন্নেসাটাকে? ডাকনাম সম্ভবত তুহিন। তুহিন নামে ডাকনামে এই বাড়িতে কেউ থাকে না। নাসিম ধাঁধায় পড়ে গেল। এর আগে তুহিন নামটাই সে শুনেছিল। ডাকনাম ঘন ঘন বদলাবার কি কোনো নিয়ম আছে? আমি রহমান সাহেবের মেয়ের কাছে এসেছিলাম। ও, মেজো বৌমা? মাহিনকে চাও? জি। তুমি কে? নাম বললে তো আমাকে কেউ চিনবে না। আমার নাম নাসিম, বন এন্টারপ্রাইজ লিমিটেড থেকে এসেছি। তুমি বসো, বৌমা খোকাকে খাওয়াচ্ছে। আমার কোনো তাড়া নেই, আমি বসছি। বুড়ো ভদ্রলোক ভেতরে চলে গেলেন। নাসিম স্বস্তি পেল। মাহিন আসতে দেরি হলেও ভালোই হবে। কিছুক্ষণ ঠান্ডা মাথায় চিন্তা করার সুযোগ পাওয়া যাবে।
কথাগুলি কিভাবে বলতে হবে প্র্যাকটিস করে নেওয়া। প্রথম কথা যা বলতে হবে তা হচ্ছে, আপা, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আরেকদিন এসেছিলাম। আমি বর্ন এন্টারপ্রাইজ লিমিটেডের নাসিম। আপনাকে একটা কার্ড দিয়ে গিয়েছিলাম আমাদের একটা বিলের ব্যাপারে। বিলটা আপনার বাবার কাছে আটকে আছে। আপা, আপনার কি মনে পড়েছে? আপনি বলেছিলেন সব ঠিকঠাক করে দেবেন। খুব সমস্যার মধ্যে আছি। লোকজনদের কাছ থেকে ধারে টাকাটা নিয়েছিলাম। ওরা এখন আমাকে ছিঁড়ে খেয়ে ফেলবার মতলব করছে। সবচেয়ে বেশি সমস্যা করছে আমার নিজের বোন। চিন্তার সময় তোমার পাওয়া গেল না। পর্দা ফেলে মাহিন ঢুকলো। নাসিমকে দেখে তার চোখ মুখ শক্ত হয়ে গেল। নাসিম তার সাজিয়ে রাখা কথা একটাও বলতে পারল না। মাহিন তীক্ষ্ণ গলায় বলল, আপনার সাহস তো কম না? আপনি আবার এসেছেন? নাসিম হকচকিয়ে গেল। এই জাতীয় আক্রমণ তার কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত। মাহিন বলল, আপনার কথা শুনে ওই দিন বাবার কাছে গিয়েছিলাম। বাবা আকাশ থেকে পড়েছেন। বাবা অনেক ঝামেলা করে নিজেদের আপনাদের কাজ পাইয়ে দিয়েছিলেন, আর এইভাবে তার নামে আজেবাজে কথা ছড়াচ্ছেন? এই তার প্রতিদান? এত সাহস আপনার? হইচই শুনে বুড়ো ভদ্রলোক আবার ঢুকলেন। বিস্মিত হয়ে বললেন, কি হয়েছে বৌমা? মাহিন কাঁদো কাঁদো গলায় বলল, দেখুন না বাবা, এই লোক আমাকে অপমান করার চেষ্টা করছে। বাবার নামে আজেবাজে কথা বলছে আমাকে। বুড়ো তীক্ষ্ণ গলায় বলল, কি চাও হে ছোকরা? কি ভেবেছ? মতলবটা কি? পুলিশের কাছে হ্যান্ডওভার করে দেব? বৌমা, লালবাগ থানার নাম্বারটা কত বলো তো? অতি দুঃখে নাসিমের হাসি পেল। বুড়ো এখন পুলিশের ভয় দেখাবে? একে ছেলে মানুষের চেষ্টা। বৌমা, লালবাগ থানার নাম্বারটা কত বলো তো? ভাবটা এরকম যে তাদের কাছে তার আদরের বৌমার অবসর সময় থানার সব নাম্বার মুখস্থ করে বসে থাকে। এটাই হচ্ছে আদরের বৌমার হবি। নাসিম মিষ্টি করে হাসলো। হাসিতে যদি কাজ হয়, কাজ হলো না। বুড়ো আরো রেগে গেল। ছোকরা, তোমার গায়ে চর্বি বানিয়ে ছাড়বো। বৌমা, লালবাগ থানার ওসিকে টেলিফোনে ধরো, বলো খাইরুল ইসলাম কথা বলবেন। নাসিম বলল, স্যার, আপনি বেশি রেগে গেছেন। এই বয়সে বেশি রেগে যাওয়াটা ঠিক না। স্ট্রোক এখন ডাল ভাত হয়ে গেছে। বিশেষ করে আপনার মতো দুধ ঘি খাওয়া মানুষের জন্য রাগ তো খুবই রিস্কি। শাট আপ, ইউ স্ক্র্যান্ডল। আমি তো শাট আপ করেই আছি। চিৎকার যা করার আপনি তো করছেন। সান অফ এ বিচ বলে কি? বৌমা, টেলিফোনটা দেখি। নাসিম হেসে ফেলল। হাসতে হাসতে বলল, মাহিন, তুমি বুড়ো মেয়েকে টেলিফোনটা দাও। বুড়ো মিয়া কোথায় টেলিফোন করতে চাই করুক। আর শুনুন বুড়ো মিয়া, আমি এখানে একা আসিনি, দলবল নিয়ে এসেছি। ওরা নিচে অপেক্ষা করছে, মাল মশলা নিয়ে অপেক্ষা করছে। হইচই শুনলে উপরে চলে আসতে পারে। উপরে চলে এলে আপনাদের সামান্য অসুবিধা হতে পারে। বুড়ো এবং তার বৌমা দুজনেরই মুখ শুকিয়ে গেল। নাসিম পকেট থেকে সিগারেট বের করতে করতে খুব স্বাভাবিক গলায় বলল, যেন ঘরোয়া আলাপ করছে এমন ভঙ্গিতে বলল, মাহিন শোনো, তোমাকে এবং তোমার বাবাকে 48 ঘন্টা সময় দিলাম। এখন বাজে 11:35। বুধবার 11:35-এর মধ্যে আমাদের অফিসে টাকা পয়সা পৌঁছে দিতে হবে। এটা তুমি তোমার বাবাকে বলবে। আমি এমনিতে অত্যন্ত মধুর স্বভাবের মানুষ, আশা করি ইতিমধ্যে তা বুঝতে পেরেছ। কিন্তু বুধবার 11:35-এর পর মধুর স্বভাব নাও থাকতে পারে। চলি কেমন? বুড়ো মিয়া চলি? আমার সঙ্গে 3টা জর্দার কৌটা আছে, ব্যবহার করলাম না। যদিও আপনাদের ব্যবহারে বেশ বিরক্ত হয়েছি, আজকের মতো বিদায় হচ্ছি। ও মাহিন, ভালো কথা, এই রজনীগন্ধাগুলো তোমার জন্য এনেছিলাম, রেখে দাও। এগুলি দেখতে আসলের মতো হলেও আসল না, গন্ধবিহীন রজনীগন্ধা। এই ডাটাগুলো তরকারি হিসেবে খাওয়া যায়। ঝাল ঝাল করে রান্না করতে হবে, চেষ্টা করে দেখতে পারো। নাসিম মুখ ভর্তি করে ধোঁয়া ছাড়লো। মধুর ভঙ্গিতে হেসে ঘর থেকে বের হয়ে গেল। সিঁড়ি দিয়ে নামতে নামতে কয়েকবার শীষ দেবার চেষ্টা করলো। পেছন থেকে কেউ কোনো শব্দ করলো না। নাসিম বলেছিল তার দলবল আছে। দলবল বলতে বাবু একা। সে রাস্তার পাশে চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে চিন্তিত মুখে চা খাচ্ছিল। নাসিমকে দেখে চায়ের কাপ নিয়ে এগিয়ে গেল। কিছু হয়েছে? না, ভয় দেখে এসেছি। সে কি? কি ভয় দেখালে? কোনো টেকনিকে যখন কাজ করছে না, ভয় খানিকটা ট্রাই করলাম। বাবু চিন্তিত মুখে বলল, আমার মনে হচ্ছে তুই একটা ঝামেলা বাঁধিয়েছিস। টাকা উদ্ধারের জন্য আমি আর কোনো আশাই দেখছি না। টাকাটা কি উদ্ধার হবে? যে অসুখের যে ওষুধ। বুধবারের আগে দেখবি টাকা পয়সা সব দিয়ে গেছে। বুধবার কেন? বুধবার পর্যন্ত তোদের সময় দিয়েছি, 48 আওয়ার টাইম। ধর, সিগারেট নে। তুই মুখ এমন শুকনো করে আছিস কেন? ভয় পাচ্ছিস নাকি? ভয়ের কিছু নেই। আমার তো মনে হচ্ছে ভয়ের অনেক কিছুই আছে। তোর মতো ভিতর ডিম নিয়ে কাজ করাই মুশকিল। অবস্থা যে দাঁড়িয়েছে তাকে ভিতুদের কোনো স্থান নেই। বর্তমান কালটা হচ্ছে শক্তের। যে অন্যকে দেখে ভয় দেখাতে পারবে
সেই টিকে থাকবে, অন্যরা পারবে না। তাদের স্থান হবে নর্দমায়। কি বলে ওদের ভয় দেখালি? কি বলেছি নিজের এখনো মনে নেই। বুড়ো এক লোক ছিল, তার আক্কেল গুড়ুম হয়ে গেছে, হাত থেকে বই পড়ে গেছে, মনে হয় লুঙ্গিও ভিজিয়ে ফেলেছে। হা হা হা, হো হো হো। তুই হাসছিস? আমার কিন্তু ভয় লাগছে। ভয়ের কিছু নেই, ভয়ের কিছু নেই বাক্যটি বিকেল নাগাদ মিথ্যা প্রমাণিত হলো। পুলিশ এসে বন এন্টারপ্রাইজের অফিস থেকে নাসিমকে ধরে নিয়ে গেল। হাসান খুব অবাক হয়ে লক্ষ্য করল ইলা অন্তুর মৃত্যু সংবাদ খুব সহজভাবে গ্রহণ করেছে। তার মধ্যে কোনো রকম উত্তেজনা বা উচ্ছ্বাস দেখা যাচ্ছে না। হাসান ভেবেছিল ইলা জানতে চাইবে কিভাবে মারা গেল, কখন মারা গেল। ইলা সেদিক দিয়েও গেল না, সে শুধু ঠান্ডা চোখে তাকিয়ে রইল। জানতে চাইলে হাসান বিপদে পড়ত, কারণ সে নিজেও পুরোপুরি জানে না। ভাবি, ডেড বডিকে নিয়ে আসবো? না, তোমার ভাই চান না। তুমি তো এ বাসার ঠিকানা হাসপাতালে দিয়ে আসোনি, তাই না? জি না, আমি ভর্তি করবার সময় শুধু লিখেছিলাম ঝিকাতলা, ঢাকা। ওর অবস্থা খারাপ ছিল, এত কিছু লেখার সময় ছিল না। ঠিকানা না দিয়ে ভালোই করেছো, তোমার ভাই খুশি হয়েছে। ডেড বডি কি হাসপাতালেই থাকবে? থাকুক, তোমার ভাই বলেছে বেওয়ারিশ লাশের জন্য ওদের অনেক ব্যবস্থা আছে। ভাবি, আমি তাহলে যাই? একটু দাঁড়াও, তোমার জন্য আমি সামান্য একটা উপহার কিনেছি, দেখো তো তোমার পছন্দ হয় কিনা। ইলা শার্টের প্যাকেটটা হাসানের দিকে বাড়িয়ে দিল। হাসান অবাক হয়ে প্যাকেটটা নিল। আমি তো তোমার মাপ জানি না, অনুমানে কিনেছি, পরে দেখো হয় কিনা, না হলে বলবে, তোমাকে নিয়ে গিয়ে বদলে নিয়ে আসবো। হাসান ধন্যবাদ সূচক কিছু বলতে গেলেও বলতে পারল না। সে কিছুই বুঝতে পারছে না আজ এই চমৎকার মেয়েটা এমন আচরণ করছে কেন। ইলাকে আজ তার লাগছে অন্যরকম, মুখ ফোলা ফোলা, চোখের নিচে কালি পড়েছে। হাসানের খুব জানতে ইচ্ছা করছে কি হয়েছে। আপনার কি হয়েছে জিজ্ঞেস করতে পারছে না। ভাবি যাই? আচ্ছা যাও। হাসান গেল না, দাঁড়িয়ে রইল। ইলা বলল, কিছু বলবে হাসান? জি না, আমি তোমার চাকরির কথা তোমার ভাইকে কিছু বলিনি, ওকে বললে কোনো লাভ হবে না। আমি অন্য একজনকে বলবো, তাকে বললে কাজ হবে। যাকে বলবো তার ক্ষমতা খুবই সামান্য, তবু উনি কিছু না কিছু জোগাড় করে দেবেন। কবে বলবেন? খুব শিগগিরই বলবো। আপনি বরং একটা চিঠি লিখে দিন, আমি হাতে হাতে দিয়ে আসবো। আমি এখন আর থাকতে পারছি না ভাবি। আচ্ছা, তুমি একটু ঘুরে আসো, ঘন্টাখানিক পরে খোঁজ নিও, লিখে রাখবো। জি আচ্ছা। ইলা দরজা বন্ধ করলো, সঙ্গে সঙ্গে চিঠি নিয়ে বসলো না, চোখে মুখে খানিকটা পানি দিল, রান্নাঘরে ঢুকে চায়ের পানি বসালো। চা খেতে ইচ্ছা করছে, চুলায় চায়ের পানি ফুটছে। সে গিয়ে অন্তুর বেতের সুটকেসটা খুলল। এই সুটকেসটা ইলার, সে অন্তুকে দিয়েছে। সুটকেসে খুব সুন্দর করে গোছানো, যেসব জিনিস অন্তুর মনে ধরেছে সে সবই এই সুটকেসে তুলে রেখেছে। চায়ের একটা চামচ ভেঙে ফেলেছিল, সেই চামচের মাথা অতি যত্নে তুলে রাখা হয়েছে। জামানের জুতার ফিতা ছিঁড়ে গিয়েছিল, নতুন ফিতা কিনেছে। পুরনো ফিতা ফেলে দিয়েছিল, সে ফেলে দেওয়া ফিতাও সুটকেসে রাখা আছে। ইলা যে 5 টাকার নোটটা দিয়েছিল সেটা একটা ভরা খামে। ইলা তার একটা ছবিও খুঁজে পেল, ছবির অর্ধেকটা ছেঁড়া। তার এবং জামানের পাশাপাশি বসে তোলা বিয়ের সময়কার ছবি। কোত্থেকে অন্তু পেয়েছে কে জানে। ছবির একটি অংশ সে নষ্ট করে ফেলেছে, প্রিয় অংশটি রেখে দিয়েছে। ছেলেটার নিশ্চয়ই বাবা মা আছে, ভাই বোন আছে। মরবার সময় তাকে মরতে হয়েছে একদল অপরিচিত মানুষদের সঙ্গে। ইলা পাশে থাকলে কি লাভ হতো, সে কি বলতে পারত? অন্তু মিয়া শোনো, এই পৃথিবী তোমাকে অনেক কষ্ট দিয়েছে, এই কষ্ট তোমার প্রাপ্য ছিল না। আমি পৃথিবীর পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, নাও। তুমি আমাকে জড়িয়ে ধরে থাকো। পৃথিবী ছেড়ে যাবার সময় অতি প্রিয় একজন কাউকে জড়িয়ে থাকতে হয়। ইলা সুটকেস বন্ধ করে উঠে গেল, চা বানালো, শান্ত ভঙ্গিতে চা খেয়ে চিঠি লিখতে বসলো। সে অনেকদিন আগে ভেবেছে নাসিম ভাইকে একটা চিঠি লিখবে, একটি চিঠি, প্রথম এবং শেষ। সেই চিঠিটি আজ লেখা হোক। ইলা নিজের সুটকেস খুলল। এখানে চিঠি লেখার জন্য খুব দামি কাগজ আছে, খাম আছে, কলম আছে, কোনোটাই ব্যবহার করা হয়নি। ইলা চিঠি শুরু করলো খুব ঘরোয়া ভঙ্গিতে। নাসিম ভাই, আমার সালাম নিন। চিঠি দেখে নিশ্চয়ই খুব অবাক হচ্ছেন। জরুরি কারণে চিঠি লিখতে বাধ্য হচ্ছে। যে ছেলেটা চিঠি নিয়ে আপনার কাছে যাচ্ছে সে খুব সমস্যায় আছে।
আপনি তার কোথাও থাকার ব্যবস্থা করে দিন এবং কোনো একটা চাকরির ব্যবস্থা করে দিন। কিভাবে করবেন আমি জানি না। বুঝতে পারছি চিঠি এই পর্যন্ত পড়ে আপনি আমার উপর খুব রেগে আছেন। চেঁচিয়ে বাবু ভাইকে বলছেন, ইলাটার যে মাথা খারাপ হয়ে গেছে তা তো জানতাম না। আমার নিজেরই জানা নেই আমি কিভাবে অন্য একজনকে চাকরি দেব। আমি জানি কিছু একটা ব্যবস্থা হবে। তাছাড়া শুনলাম আপনারা ভাতের হোটেল দিচ্ছেন, সেখানে তার একটা ব্যবস্থা হতে পারে। সে না হয় বাজার থেকে চাল কিনে আনবে, আপনারা দুই বন্ধু সেই চাল ফুটিয়ে ভাত করবেন, সেই ভাত বিক্রি হবে। আপনি নিশ্চয়ই রাগ করছেন, আমি ঠাট্টা করছি। আপনার সঙ্গে তো মুখোমুখি কখনো আমি ঠাট্টা করি না, আজ করলাম। তাছাড়া এমনিতে আপনাকে আমি তুমি করে বলি, চিঠিতে আপনি লিখছি। প্রভেদটা কি আপনার চোখে পড়েছে? নাসিম ভাই, আজ আমার খুব কষ্টের একটা দিন। আমার বাসার কাজের ছেলেটা মারা গেছে। ওর নাম অন্তু মিয়া। একদিন ভিক্ষা করতে এসেছিল, আমি ভাত তরকারি খেতে বললাম, কাজ করবি অন্তু? হাসতে হাসতে বলল, যে না। খেয়ে দিয়ে চলে গেল। সন্ধ্যাবেলা একটা মাদুর নিয়ে উপস্থিত, সে থাকবে। ছেলেটা হাসপাতালে মারা গেছে, আমি তাকে দেখতে যাইনি। আপনি হলে কি করতেন আমি জানি না। হাসপাতালে ছোটাছুটি করে হইচই একটা কাণ্ড ঘটাতেন। মৃত্যু সংবাদ পাওয়ার পর শব্দ করে কাঁদতে শুরু করতেন। চারপাশে লোক জমে যেত। ভাইয়া একবার খাঁচা ভর্তি মুনিয়া পাখি কিনে আনলো। কয়েকদিন যেতেই একটা পাখি অসুস্থ হয়ে গেল। সেই পাখিগুলো থেকে এই পাখিটাকে সরিয়ে নিল। তার পালক ফুলে গেল। সে একা একা মৃত্যুর জন্য তৈরি হলো। একটি পাখিও তাকে দেখতে আসে না। পাখিদের এই অদ্ভুত সাইকোলজিতে আমরা সবাই খুব মজা পেলাম। আপনাকে যখন বলা হলো, আপনি মোটেই মজা পেলেন না, অসম্ভব দুঃখিত হলেন। অসুস্থ পাখিটাকে বাঁচাবার জন্য আপনি সে কি চেষ্টা! দেশে পঙ্গু ডাক্তার আছে, পাখি ডাক্তার নেই বলে আপনার কি রাগারাগি! পাখিটা মারা গেল আপনার কোলে। আপনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। রেগে অস্থির ভাইয়াকে বললেন, গাধা, তোকে কি পাখি আনতে বলেছিলাম? আপনি যে কি চমৎকার একজন মানুষ তা কি আপনি জানেন নাসিম ভাই? জানেন না। বাবু ভাইও একজন অসাধারণ মানুষ। আপনাদের দুজনকে একসঙ্গে দেখলে আমার যে কি ভালো লাগে। আমি খুব সাধারণ একটি মেয়ে বলেই অসাধারণ মানুষদের দেখে অবাক হই। আমি আপনাকে দেখে অবাক হতাম। অসাধারণ মানুষদের স্বপ্নগুলি কি অসাধারণ হয়, কিন্তু আশ্চর্য, আপনাদের দুজনের স্বপ্নগুলি খুব সাধারণ। ভাতের হোটেল দেওয়াই স্বপ্নের শেষ, অথচ আমি কত সাধারণ একটা মেয়ে, কিন্তু অসাধারণ আমার স্বপ্ন। স্বপ্নটা কি আপনাকে বলি। আমি শহর থেকে অনেক দূরে বিরাট জায়গা জুড়ে একটা বাড়ি করব, বাগান বাড়ি। সেই বাড়িতে থাকবে অসংখ্য ঘর, কিন্তু মানুষ মাত্র দুজন। বাড়ির চারিদিকে ঘন বন, বিষয়ের পিছনে বিশাল পুকুর, পুকুর ভর্তি জলপদ্ম। জানি না জলপদ্মের ধারণা হঠাৎ কি করে এলো আমার মাথায়। এমন না যে আমি খুবই কাব্যিক স্বভাবের মানুষ। হয়তো ছোটবেলায় কোনো একটা গল্পের বইয়ে জলপদ্মের কথা পড়েছিলাম, কিংবা কে জানে, হয়তো বাবার কাছে জলপদ্মের গল্প শুনেছি, সেটাই মাথায় ঢুকে গেছে। আপনার কি মনে আছে আমি আপনাকে একদিন বললাম, নাসিম ভাই, আমাকে একদিন জলপদ্ম দেখিয়ে আনবেন? আপনি বিরক্ত হয়ে বললেন, জলপদ্ম আমি পাবো কোথায়? বলদা গার্ডেনে পুকুরে আছে। আমার খেয়ে দিয়ে কাজ নেই, তোকে নিয়ে বলদা গার্ডেনে ঘুরে যাব? যা ভাগ। আমি কিন্তু ঘ্যান ঘ্যান করতেই লাগলাম। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে আমাকে নিয়ে গেলেন। সেদিন বলদা গার্ডেন বন্ধ ছিল, আমরা ঢুকতেই পারলাম না। আপনি বিরক্ত হয়ে বললেন, হলো জলপদ্ম দেখা, চল এখন বাসায় ফিরি। দিনটাই নষ্ট হলো। এখন তো জায়গা চিনে গেলি, কাল একবার এসে দেখে যাস। ধর, 20 টাকা রেখে দে, রিক্সা ভাড়া। নাসিম ভাই, জলপদ্ম আমার দেখা হয়নি। জলপদ্ম আমি আপনার সঙ্গে দেখতে চেয়েছিলাম। কিছু কিছু জিনিস আছে, এগুলো একা দেখা যায় না, দুজনে মিলে দেখতে হয়। আজ আপনাকে এসব লেখা অর্থহীন, তবু লিখলাম। যদি অন্যায় করে থাকি ক্ষমা করবেন। আমি আমার জীবনে বলতে গেলে অনেক অন্যায় করেছি, একটা না হয় আরো করলাম, তাতে ক্ষতি তো কারো হয় না, আপনার হবে। আপনার খানিকটা ক্ষতি হলে হোক না। আমার বিয়ের দিন আপনি যখন বরযাত্রী খাওয়ানো নিয়ে খুব ব্যস্ত, তখন আমি রুবাকে দিয়ে আপনাকে ডেকে পাঠালাম। আমি সেজেগুজে খাটে বসে আছি। আপনি ঘরে ঢুকে আমাকে দেখে হকচকিয়ে গেলেন। নিজেকে সামনে নিয়ে বললেন, ডেকেছিস কেন? বিয়ে হয়ে চলে যাচ্ছি, আর তো দেখা হবে না, সালাম করবার জন্য ডাকলাম। আমি আপনার পাশ শুয়ে সালাম করলাম। ঘর ভর্তি লোকজন। আপনি অপ্রস্তুত মুখে হাসছেন। আমি বললাম, নাসিম ভাই, তুমি আমার কাঠের মতো দাঁড়িয়ে আছো কেন? আমার মাথায় হাত দিয়ে দোয়া করো, নাকি আমি এতই খারাপ মেয়ে যে আমার মাথায় হাত দেওয়া যাবে না? আপনি আমার মাথায় হাত দিলেন।
কি দোয়া করেছিলেন আপনি? প্রিয়জনদের দোয়া কখনো ব্যর্থ হয় না। এই পৃথিবীতে আপনার চেয়ে প্রিয়জন আমার কে আছে? আপনার দোয়া ব্যর্থ হলো কেন বলুন তো? দরজার শব্দ হচ্ছে। ইলা দরজা খুলল। হাসান দাঁড়িয়ে আছে। চিঠিটা কি শেষ হয়েছে ভাবি? হ্যাঁ। তাহলে খামের উপর ঠিকানা লিখে দিন, আমি নিয়ে যাই। ইলা খানিকক্ষণ চুপ করে থেকে বলল, চিঠি দেব না, আমি মুখেই বলবো, তুমি চিন্তা করো না, একটা ব্যবস্থা হবে। জি আচ্ছা ভাবি। আরেকটা কথা হাসান, আমাদের পেছনের ফ্ল্যাটে, বাড়ির ফ্ল্যাটে যে 3টা ছেলে ঢুকেছিল তাদের তুমি দেখেছো, তাই না? জি। তাদের তুমি চেনো? অন্তত একজনকে তো তুমি খুব ভালো করে চেনো। চেনো না? পুলিশকে বলনি কেন? সাহস নেই ভাবে। ইলা কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, তোমার একটা মজার কথা বলি। ছেলে 3টাকে আমিও দেখেছি। ওই দিন আমি পেছনের বারান্দা দাঁড়িয়েছিলাম, ওরাও আমাকে দেখেছে। ওরা ওই বাড়ি থেকে কিছু নিয়ে যায়নি, ওদের সঙ্গে টেলিভিশন ছিল না। জি ভাবি, আমি জানি। আচ্ছা ঠিক আছে হাসান, তুমি যাও, আমার মাথা ধরেছে, আমি শুয়ে থাকবো। আপনার কি শরীর খারাপ ভাবি? একটু বোধহয় খারাপ। ডাক্তার ডেকে আনবো? না ডাক্তার লাগবে না। ইলা দরজা বন্ধ করে চিঠির কাছে ফিরে এলো। কয়েকটা লাইন বাকি আছে, সে লাইনগুলো লিখতে ইচ্ছা করছে না, তার খুব খারাপ লাগছে। চিঠি কুচি কুচি করে ছিল, ছেঁড়া টুকরোগুলো নিজের সুটকেসে রেখে ঘুমোতে গেল। দুপুরে রান্না হয়নি, রান্না করতে ইচ্ছা করছে না। জামান বলে গেছে আজ দুপুরে বাসায় খাবে, তবু রান্না করতে ইচ্ছে করছে না, শরীর এতটাই খারাপ লাগছে। ইলার ঘুম ভাঙল কঠিন বেলের শব্দে। একটানা বেল বেজেই যাচ্ছে, বেজেই যাচ্ছে। ইলা উঠে গিয়ে দরজা খুলল। জামান দাঁড়িয়ে আছে, তার মুখ কঠিন। সে ইলার দিকে অদ্ভুত চোখে তাকাচ্ছে। অনেকক্ষণ ধরে বেল বাজাচ্ছি। কি করলে? ঘুমোচ্ছিলাম। দুপুরবেলা ঘুমোচ্ছ? আমার শরীরটা ভালো না, আজ আমি কিছু রাঁধিনি, তুমি হোটেল থেকে কিছু খেয়ে এসো। তোমার ভাই এসেছিল আমার কাছে, আমার অফিসে। ও, কি জন্য এসেছিল জিজ্ঞেস করলে না? কি জন্য? 2000 টাকার জন্য এসেছিল। পুলিশকে নাকি ঘুষ দিতে হবে। তার যে বন্ধু আছে নাসিম, বিজনেস পার্টনার, ওকে পুলিশে ধরে নিয়ে গেছে। এখন আছে লালবাগ থানার হাজতে। টাকা আমি তাকে দিইনি, কারণ আমার ধারণা তার কাছে টাকা আছে। না থাকলে কিছুদিন পর পর বোনকে টাকা দেয় কি করে? ঠিক না ইলা? হ্যাঁ ঠিক। নিচে হাসানের সঙ্গে দেখা হলো, গায়ে নতুন শার্ট। আমাকে দেখে খুব খুশি হয়ে বলল, তুমি কিনে দিয়েছ। শার্টটার দাম কত পড়লো? 321 টাকা। এরকম হবার কথা না, বিদেশি জিনিস। ইলা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলো। এখন না, আমি বেরোবো, জয়দেবপুর যাব, রাত 11টার দিকে ফিরবো, তখন কথা হবে। আচ্ছা, আমি হাসানকে বলবো গেট খোলা রাখতে। তুমি আমাকে বোকা ভাবলে কেন ইলা? আমি কাউকে বোকা ভাবি না। আমাকে ভেবেছ। তুমি ভেবেছ মানিব্যাগ চুরির ব্যাপারটা আমি কখনো ধরতে পারবো না। দুজন তাকিয়ে আছে দুইজনের দিকে। এক সময় জামান উঠে দাঁড়ালো। ইলা বলল, আজ আমি যাত্রাবাড়ি আমার মায়ের কাছে যাব। আজ আমার বাবার মৃত্যুবার্ষিকী। আমি ফিরে আসব, রাত 11টার আগে অবশ্যই ফিরে আসব। জামান বিচিত্র ভঙ্গিতে হাসলো। জামানকে অবাক করে দিয়ে ইলাও তার দিকে তাকিয়ে হাসলো। কেন জানি এই মানুষটাকে এখন আর তার ভয় করছে না। হাসান গেটের কাছে দাঁড়িয়েছিল। ইলাকে দেখে বলল, কোথায় যাচ্ছেন ভাবি? ইলা হাসলো। হাসান বলল, রিক্সা ডেকে দেই? দাও। শার্টটাই তোমাকে খুব সুন্দর লাগছে হাসান, খুব মানিয়েছে। হাসান মাটির দিকে তাকিয়ে হাসলো। ইলা বলল, তুমি সবসময় এমন ছোট হয়ে থাকো কেন? ছোট মানুষ ভাবি, এই জন্য ছোট হয়ে থাকি। বড় মানুষ হবার চেষ্টা করলে কেমন হয়? কিভাবে হব? চেষ্টা করলে পারবে। তোমার মতো চমৎকার একটা ছেলে সারা জীবন মাথা নিচু করে থাকার কথা ভাবতেও খারাপ লাগে। পরের আশ্রয়ে থাকে, তা ঠিক। এই আমাকেই দেখো, পরের আশ্রয়ে আছে বলে আমার নিজেরও মাথাটা নিচু। সারাক্ষণ ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে আমি থাকি। সাহস গেছে নষ্ট হয়ে। এত বড় একটা ঘটনা আমি দেখলাম, ছেলে 3টাকে বেরোতে দেখলাম, অথচ কাউকে কিছু বললাম না। ঠিক তোমার মতো অবস্থা, ঠিক না হাসান? হাসান কিছু বলল না। ইলা বলল, এই জায়গায় কোন থানার আন্ডারে তুমি জানো? মোহাম্মদপুর থানা। তুমি আমাকে একটা রিক্সা করে দাও, আমি প্রথমে যাব মোহাম্মদপুর থানায়। আমি যা জানি ওদের বলবো। এতে কিছু লাভ হবে না ভাবি। লাভ হোক না হোক আমি বলবো। অন্যের লাভের ব্যাপার না, আমার লাভ হবে। আমার সাহস নষ্ট হয়ে গিয়েছিল, বলার সঙ্গে সঙ্গে সাহস ফিরে পাবো। তুমি বোধহয় জানো না হাসান, আমি সবসময় খুব সাহসী মেয়ে ছিলাম। হাসান একটা রিক্সা ডেকে দিল। ইলা রিক্সায় উঠল। রিক্সাওয়ালাকে বলল, হুট ফেলে দিন। খুব রোদ আম্মা। থাক রোদ, চারদিক দেখতে দেখতে যাই। ইলাকে অনেক জায়গায় যেতে হবে। প্রথমে যাবে মোহাম্মদপুর থানায়, তারপর যাবে মায়ের কাছে। মায়ের সঙ্গে সে ওই দিন খুব খারাপ ব্যবহার করেছিল। আজ মাকে জড়িয়ে ধরে সে খানিকক্ষণ কাঁদবে। সেখান থেকে যাবে
বি করিম সাহেবের কাছে, সবশেষে যাবে লালবাগ থানায়। অনেক কাজ। রিকশা এগোচ্ছে। নীল শার্ট পরা চমৎকার চেহারার একটা ছেলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বি করিম সাহেব খুশি খুশি গলায় বললেন, আরে এসো এসো, তোমার নাম তো পড়ি, তাই না? ইরা বি করিম সাহেবকে বিস্মিত করে তার পা ছুঁয়ে সালাম করে ফেললেন। নিচু গলায় বললেন, আমার নাম ইলা, শুধু বাবা আমাকে পড়ি ডাকতেন। তোমাকে আমি মনে মনে খুঁজেছিলাম, ঠিকানা রেখে যাওনি। ঠিকানা রেখে গেলে নিজেই যোগাযোগ করতাম। তোমার জন্য সুসংবাদ আছে, মজিদ নতুন নায়িকা ট্রাই করতে রাজি হয়েছে। তার কাছে তোমাকে একদিন নিয়ে যাব, তবে তারও আগে তোমাকে এক গাদা ছবি দরকার। ভালো ফটোগ্রাফার দিয়ে কিছু ছবি তোলাবে। আমি একজন ফটোগ্রাফারের নাম ঠিকানা দিয়ে দেব, ওকে দিয়ে ছবি তোলাবে। বেটা কাজ ভালো করে, তবে স্বভাব চরিত্র খারাপ। ছবি তোলা শেষ হলে ঘাড় ধরে বিদায় করে দেবে। নায়িকা হবার জন্য আমি কিন্তু আপনার কাছে আসিনি, আমি আগেও আপনাকে এই কথাটা বলেছি। আপনি বোধহয় আমার কথা মন দিয়ে শোনেননি। তাহলে কেন এসেছে আমার কাছে? এমনি আসে, কোনো কারণ ছাড়াই আমার আশা। কোনো কারণ ছাড়া আমার কাছে এসেছো? একটা কারণ আছে, তবে সেই কারণ আপনার কাছে বিশ্বাসযোগ্য হবে না। বি করিম খানিকক্ষণ গম্ভীর ভঙ্গিতে বসে থেকে বললেন, আমি বাংলাদেশের ছবির স্ক্রিপ্ট লিখি, আমার কাছে সব কারণে বিশ্বাসযোগ্য। ব্যাপারটা কি বলো? ভেতরে এসে বলি? এসো ভেতরে এসো। ইলা ঘরে ঢুকলো। আজকে ঘর দুয়ার অন্যদিনের মতো অগোছালো নয়, পরিষ্কার পরিচ্ছন্ন। ঘর ঝাড় দেওয়া হয়েছে, বইপত্র ছড়ানো ছিটানো নয়, সাজানো। তবে মেঝেতে খবরের কাগজ বেছানো, একটা টিফিন ক্যারিয়ার, থালা গ্লাস। ভদ্রলোক বোধহয় খেতে বসবেন। শোনো পড়ি, আমি এখনো ভাত খাইনি, ভাত নিয়ে বসবো। তোমার যা বলার তুমি চট করে বলে যাও। ইলা হ্যান্ডব্যাগ খুলে একটা B2 সাইজের ছবি বের করে এগিয়ে দিলেন। নিচু গলায় বলল, ছবিটা দেখুন। করিম সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে অনেকক্ষণ ছবির দিকে তাকিয়ে থেকে বললেন, আপনার সঙ্গে কি এই ছবিটার মিল আছে না? খানিকটা আছে, তবে এই ভদ্রলোক চোখ বড় বড়, আপনার চোখ ছোট। কার ছবি? আমার বাবার ছবি। ও, বাবা যখন মারা যান তখন আমরা সবাই খুব ছোট। আমার ছোট বোনটার বয়স 1 বছর, আমার বয়স 4 বছর, আমার বড় ভাইয়ের বয়স 7 বছর। আমার অবশ্য বাবার ছেড়ে মনে আছে, 4 বছর বয়স হলে মনে থাকার কথাই। ইলা শান্ত গলায় বলল, মানুষের সঙ্গে মানুষের চেহারার মিল থাকতেই পারে, এটা এমন কিছু না। এটাকে কোনো রকম গুরুত্ব দেওয়া ঠিক না। তারপরেও আপনার কাছে আসতে আমার ভালো লাগে। আপনি বিরক্ত হন, ভাবেন কোনো উদ্দেশ্য নিয়ে আসছি। আর ভাববো না, তুমি বসো, তোমার মুখটা শুকনা লাগছে। তুমি কি দুপুরে কিছু খেয়েছো? জি না। আমার সঙ্গে চাটা খাবে? ইলা কিছু বলল না, চুপ করে রইল। বি করিম সাহেব বললেন, এসো পড়ি, হাত ধুয়ে আসো। হোটেলের খাবার ভালো হবে না, তবু খাও। ইলা হাত ধুয়ে খেতে বসলো। করিম সাহেব খেতে খেতে কৌতূহলের চোখে মেয়েটাকে দেখছেন। তার নিজেরই খানিকটা অস্বস্তি বোধ হচ্ছে। পড়ি, জি। তোমার যদি কখনো কোনো সমস্যা হয় আমাকে বলো। আমার ক্ষমতা এবং সামর্থ্য দুই সীমিত, তবু আমার সাধ্যমতো আমি চেষ্টা করব। জি আচ্ছা, তোমার কি কোনো সমস্যা আছে? আছে, আমার খুব আপন একজন মানুষ লালবাগ থানা হাজতে আটকা আছে। আপনি তাকে ছাড়িয়ে আনতে পারবেন? কোন অপরাধে তাকে ধরা হয়েছে সেটা না জানলে বলতে পারবো না। টাকা পয়সাও লাগবে। এদেশের পুলিশ টাকা ছাড়া কথা বলে না। আমি টাকা নিয়ে এসেছি। ইলা করিম সাহেবের দিকে একটা খাম বাড়িয়ে দিল। তিনি বিস্মিত হয়ে বললেন, এ তো অনেক টাকা। জি অনেক টাকা। এখানে কত টাকা আছে? 56,000 ছিল, আমি কিছু খরচ করেছি। এখানে কত আছে জানি না। করিম সাহেব সিগারেট ধরাতে ধরাতে বললেন, তুমি চাচ্ছ ওকে বের করে আনতে যে টাকা লাগে তা এখান থেকে আমি দেব, আর বাকিটা ওর হাতে দেব? জি। তুমি চাচ্ছ না যে ব্যাপারটা কেউ জানুক? আপনি ঠিকই ধরেছেন। বেশ, করা হবে। ছেলের নাম দিয়ে যাও, ঠিকানা দিয়ে যাও। খামের ভেতর একটা কাগজে লেখা আছে। তুমি কি ওকে কোনো চিঠি দেবে? জি না। তুমি নিজের পরিচয় গোপন রাখতে চাও? জি। ইলা বলল, আমি এখন উঠব। সে কদমবুচি করার জন্য নিচু হলো। বি করিম সাহেব হাসি মুখে মেয়েটির দিকে তাকিয়ে রইলেন। ভদ্রলোক চিরকুমার, সারা জীবন একা কাটিয়েছেন। তার জন্য কোনো রকম অতৃপ্তি বোধ তিনি করলেন না। আজ করলেন। আজ হঠাৎ করে মনে হলো বিরাট ভুল হয়েছে, সংসার করলে হতো। এই মেয়েটার মতো একটা মেয়ে তাহলে তারও থাকতো। চাচা যাই। করিম সাহেবের খুব ইচ্ছা করলো আবার এসো মা এটা বলতে, বলতে পারলেন না।
দীর্ঘদিন মা ডাকে না, আজ হঠাৎ করে কাউকে মা ডাকা সম্ভব না। তিনি কোমল গলায় বললেন, আবার এসো। ইরা বলল, আমি আর আপনাকে বিরক্ত করব না। নাসিম কম্বলের উপরে শুয়েছিল। হাজতে আরো বেশ কিছু কয়েদি আছে, তারা মেঝেতে গাদাগাদি করে বসা। কম্বলের বিশেষ ব্যবস্থা নাসিমের জন্য, তাকে চেনার কোনো উপায় নেই। পুলিশি মারের কারণে চোখ মুখ ফুলে বিভৎস দেখাচ্ছে, সবচেয়ে বেশি ফুলেছে নাক, মনে হচ্ছে নাকের হাড় ভেঙেছে। বা চোখ বন্ধ হয়ে আছে, ডান চোখ অক্ষত তবে লাল হয়ে আছে। পুলিশি মারের ধরন এমন যে বাইরে থেকে কিছুই বোঝা যায় না। নাসিমের বেলা ব্যতিক্রম হয়েছে, মারের কারণেই অন্য হাজিদেরা নাসিমের প্রতি মমতা দেখাচ্ছে। কম্বল হচ্ছে মমতার প্রকাশ। হাজতখানায় একটি মাত্র কম্বল ভাঁজ করে নাসিমকে দেওয়া হয়েছে, যাতে সে শুয়ে থাকতে পারে। ইলা হাজতের দরজার কাছে এসে দাঁড়ালো সন্ধ্যার ঠিক আগে আগে। প্রথম দর্শনে সে চিনতে পারল না, অবাক হয়ে তাকিয়ে রইল। নাসিম হাসি মুখে বলল, আরে তুই তুই কোত্থেকে? তোকে খবর দিল কে? আমি বাবুকে এত করে বললাম তোকে যেন খবর দেওয়া না হয়, শুধু শুধু দুশ্চিন্তা করবি। তুমি করেছো কি? মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, যাকে বলে ভুল বোঝাবুঝি। তোমাকে এরকম করে মেরেছে কেন? পুলিশ ধরেছে, মারবে না? তাও তো আমাকে কম মেরেছে, এর নাম কম মারা? বাদ দে বাদ দে, ছেলে মেয়েদের এইসব জায়গায় আসা ঠিক না। তোরা অল্পতে নার্ভাস হয়ে যাস। বাবুকে এত করে বলেছি যেন কাউকে কিছু না জানায়, সেজন্য মনে হয় ঢাকা শহর পুরো মাইকি করে বেড়াচ্ছে। দুপুরে টিফিন কেয়ারে খাবার নিয়ে রুবা এসে উপস্থিত, তারপর বিশ্রী কাণ্ড। টিফিন ক্যারিয়ার ফেলে দিয়ে চিৎকার করে কান্না। হাজতখানা কি কান্নাকাটি করার জায়গা? দুনিয়া শুদ্ধ মানুষ তাকিয়ে দেখছে। কাঁদতে হয় বাড়িতে বসে কাঁদ, দরজা বন্ধ করে কাঁদবি, হাটের মধ্যে কাঁদার দরকার কি? বাবুর সঙ্গে দেখা হচ্ছে না? দেখা হলে কিছু কঠিন কথা বলে দিতাম। ভাইয়া কোথায়? আমাকে বের করার জন্য খাওয়া দাওয়া বন্ধ করে নানান জায়গায় ছোটাছুটি করছে। ভাবটা এরকম যেন আমাকে ফাঁসিতে ঝোলাচ্ছে। এক্ষুনি এখান থেকে বের করতে হবে। 2-1 দিন পর বের হলে কোনো ক্ষতি নেই। এত অস্থির হবার দরকার কি? আর শোন, সন্ধ্যা হয়ে গেছে, তুই খামোখা এখানে দাঁড়িয়ে থাকিস না, বাসায় চলে যা। তোর কি শরীর খারাপ নাকি রে? তোকে আর এরকম দেখাচ্ছে কেন? আমার শরীর ভালোই আছে। নাসিম ভাই, তুমি শুয়ে আছো, শুয়ে থাকো, তোমাকে উঠে দাঁড়াতে হবে না। নাসিম উঠে দাঁড়ালো। ইলা বলল, তোমার বা চোখ এমন ফুলে আছে, চোখে কিছু হয়নি তো? চোখ ঠিক আছে, সকালের দিকে ঝাপসা দেখছিলাম, এখন পরিষ্কার দেখছি। তুমি একদিনও দেখতে যাওনি আমাকে নাসিম ভাই? ছোটাছুটি করে সময় পাই না, দেখে একবার যাব। জামান সাহেব ভালো আছেন? হ্যাঁ, তাকে আমার সালাম দিবি, অতি ভদ্রলোক। কিছুদিন আগে রাস্তায় একবার দেখা হয়েছিল, আমাকে রেস্টুরেন্টে নিয়ে চা সিঙ্গারা খাওয়ালেন। জয়দেবপুরে একটা বাণী কিনেছেন বললেন ঠিকঠাক করছেন। বাড়ির পেছনে পুকুর আছে। আমি জামান সাহেবকে বললাম, আপনি ভাই ওই পুকুরে কিছু জলপদ্ম লাগাবেন, আমাদের ইলার খুব শখ। লাগিয়েছেন জলপদ্ম? জানি না, লাগাবে নিশ্চয়ই। অবশ্যই লাগাবে, আমি চারা জোগাড় করে দেব। কোথায় পাওয়া যায় জানি না, যদি কোথাও না পাই বলধা গার্ডেন থেকে জোগাড় করে দেব। কেয়ারটেকারকে ভুজুং ভাজুং দিয়ে ব্যবস্থা করতে হবে, এমনিতে রাজি না হলে পা চেপে ধরবো। ইলা হেসে ফেলল। খুবই আশ্চর্যের ব্যাপার, হাসতে হাসতে তার চোখ দিয়ে পানি এসে গেল। অন্যের কাছ থেকে গোপন করার মতো পানি নয়, ফোটায় ফোটায় পানি আসছে। নাসিম বিস্মিত হয়ে বলল, কি যন্ত্রণা, কাঁদছিস কেন? চোখ মোচ। ইলা শাড়ির আঁচলে চোখ ঢেকে শব্দ করে কেঁদে উঠল। থানার সেকেন্ড হ্যান্ড অফিসার কান্নার শব্দে এগিয়ে এলেন। নাসিম অসহায় চোখে তাকিয়ে আছে, কি করবে আর কি বলবে ভেবে পাচ্ছে না। ইলা বলল, নাসিম ভাই, আমি যাই। আচ্ছা যা, তোর অবস্থা দেখে আমি খুব ঘাবড়ে যাচ্ছি, শরীর মনে হয় বেশি খারাপ। এত অল্পতে কান্নাকাটি করার মেতে তুই না, তোর সমস্যাটা কি বলতো? সমস্যা কিছু না, আমার বাচ্চা হবে নাসিম ভাই, 3 মাস যাচ্ছে, কাউকে বলিনি, তোমাকে প্রথম বললাম। নাসিমের মুখ হা হয়ে গেল। মেয়েটার কি সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেল? বাচ্চার খবর কি হাটের মধ্যে বলার জিনিস? হাজেতিরা কান পেতে শুনছে, কথাবার্তা আর একটু সাবধানে বলা উচিত না? নাসিম ইলাকে ধমক দিতে গিয়েও দিলেন না, নিজেকে সামলে নিলেন। একটা খুশির কথা বলছে, এই সময় ধমকাধমকি করা ঠিক হবে না, পরে এক সময় বুঝিয়ে বলতে হবে। যাই নাসিম ভাই, অনেকক্ষণ ধরেই তো যাই যাই করছিস, যাচ্ছিস তো না? এইবার যাব। একটা কথা শুধু জিজ্ঞেস করতে চাই, আমার বিয়ের দিন আমি তোমাকে সালাম করলাম, তখন তুমি আমার জন্য কি দোয়া করেছিলে? মনে নেই? মনে করার চেষ্টা করো।
তুই বড় বিরক্ত করছিস শিলা, যা বাসায় যা। নাসিম সেকেন্ড অফিসারের দিকে তাকিয়ে বলল, স্যার, মেয়েটাকে একটা রিক্সা করে দিন, ওর শরীরটা খারাপ। রিক্সাওয়ালাকে বলে দেবেন যেন খুব সাবধানে নিয়ে যায়, ঝাঁকুনি না দেয়। মেয়েটা খুবই অসুস্থ। আশ্চর্যের ব্যাপার, এই সাধারণ কথাগুলি বলতে বলতে নাসিমের গলা ধরে এলো। বন্ধ হয়ে যাওয়া ফুলে ওঠা চোখ দিয়ে পানি পড়তে লাগলো। ইলা খুব সুন্দর করে সেজেছে। বিয়ের লাল বেনারসিটা পরেছে, ঠোঁটে কড়া করে লিপস্টিক দিয়েছে। বিয়ের সময় জামান তাকে অনেক গয়না দিয়েছিল, আজ সে সবই পরেছে। বিছানায় নীল চাদর বিছিয়ে সে বসেছে মাঝখানে। সদর দরজা খোলা। অন্যদিন দরজা খোলা রাখলে সে ভয়েই মরে যেত। আজ এতটুকু ভয় করছে না। সে পা গুটিয়ে খাটে বসে আছে, অপেক্ষা করছে জামানের জন্য। নীল বিছানায় লাল বেনারসি পরা ইলাকে দেখাচ্ছে জলপদ্মের মতো।